প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচ্য বিষয় হলো কর্মসংস্থান। কর্মসংস্থান হলো একটা পদের বা একটা প্রতিষ্ঠানের জন্য যে সমস্ত পদ ফাঁকা থাকে, সেই পদের জন্য যোগ্য কর্মীকে খুঁজে আনা, নির্বাচন করা, নিয়োগ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া এবং ওই প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যশীল করে রাখাটাই হলো কর্মসংস্থান। আসলে একটা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন বলি বা যাই বলি না কেন, যে বিভিন্ন উপকরণ থাকে, সেই উপকরণের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ উপকরণ হলো মানবীয় উপকরণ। এই মানবীয় উপকরণ ছাড়া কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলতে পারে না। সমস্ত উপকরণ থাকলেও যদি মানবীয় উপকরণ ঠিক মতো না হয়, অর্থাৎ যোগ্য না হয়, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান সফলতার মুখ কোন সময় দেখতে পায় না। কর্মসংস্থান বিষয় নিয়ে যখন আমরা কথা বলি, তার এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা সবার বোঝার সুবিধার জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। হোপ বাংলাদেশের একটা নামকরা এনজিও। এই হোপের কর্মী সংস্থানের বিষয়টা সবার কাছে বেশ গ্রহণযোগ্য। তারা কিভাবে কর্মসংস্থান করে থাকে আমরা একটু আলোচনা করলে বিষয়টা স্পষ্ট হবে। ধরে নিই হোপ বাংলাদেশের 50 জন কর্মীর প্রয়োজন। তো তারা সর্বপ্রথম বিজ্ঞাপন দিল যে তাদের কর্মী প্রয়োজন, তাদের যোগ্যতা কি হবে সেটাও সেই বিজ্ঞাপনে উল্লেখ করলো। সেই অনুযায়ী 2000 জন ব্যক্তি আবেদন করলো ওই পদের জন্য। তো এরপরে ওই 2000 জন ব্যক্তিকে তারা লিখিত পরীক্ষার জন্য আবেদন করলো, আমন্ত্রণ জানালো। তারা লিখিত পরীক্ষা দিল এবং 2000 এর ভিতর থেকে যাচাই বাছাই করে সেখান থেকে 200 জন ব্যক্তিকে তারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করলো। এরপরে ওই 200 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষা নিয়ে 100 জন ব্যক্তিকে তার ভিতর থেকে রেখে দিল। কিন্তু লোক লাগবে 50 জন। তো এখানে ওই 100 জন ব্যক্তিকে 15 দিনের একটা প্রশিক্ষণ দিল। সেই প্রশিক্ষণটাও কিন্তু কর্মী নির্বাচনের একটা অংশ। 15 দিন প্রশিক্ষণের ভিতরে তাদের আচার আচরণ, তাদের আবেগ, তাদের কাজের প্রতি আগ্রহ সবকিছু যাচাই বাছাই করার পরে 15 দিন পরে আর 50 জন ব্যক্তিকে চূড়ান্তভাবে বাছাই করা হলো। এই 50 জনকে নিয়োগ দেওয়া হলো। এই যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই কিন্তু কর্মসংস্থানের অন্তর্ভুক্ত। তো হোপ বাংলাদেশ এইভাবে তারা কর্মসংস্থান করে থাকে বলে অন্যান্য প্রতিষ্ঠান তাদের এই বিষয়টার সাধুবাদ জানিয়েছে এবং তাদের বিষয়টার দিকে তারা নজর রেখে অন্যরাও এইভাবে কর্মসংস্থান করার চেষ্টা করে। দেখি আজকে আমরা কর্মসংস্থানের কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। প্রথমত হলো কর্মসংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ বা ধাপ। আসলে যে কোনো কাজ শুরু করতে হলে বা যে কোনো কাজ করতে হলে কিছু ধাপ অতিক্রম করতে হয়। কর্মসংস্থান প্রক্রিয়াটাও একই অবস্থা। এটা বেশ কয়েকটি ধাপে কর্মীদেরকে শেষ পর্যন্ত এনে সেই প্রতিষ্ঠানে স্থাপন করতে হয়। তো প্রথম যে কাজটা সেটা হলো কর্মী সংগ্রহ বলতে যে সমস্ত পদের জন্য কর্মীর প্রয়োজন, এই কর্মীদেরকে বিজ্ঞাপন দিয়ে বা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে ওই প্রতিষ্ঠানের পদের জন্য আগ্রহী করে যেন তারা আবেদন করে এবং কোম্পানি বা প্রতিষ্ঠান পর্যন্ত আসে, এটা হলো কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ সাধারণত দুইভাবে হতে পারে। এক হলো অভ্যন্তরীণ, আর একটা হলো বাহ্যিক। অভ্যন্তরীণ হলো অনেক সময় প্রতিষ্ঠানের ভিতর থেকে যে কর্মীগুলো সংগ্রহ করা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ। আর বাহ্যিকটা হলো সর্বসাধারণের ভিতর থেকে বিজ্ঞাপনের মাধ্যমে যে সমস্ত কর্মীদেরকে যাচাই বাছাই করা হয় বা সেটা হলো বাহ্যিক বিষয়। দুই হলো কর্মী নির্বাচন। কর্মসংস্থান প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ। কর্মী নির্বাচনটা হলো কর্মী সংগ্রহ করার পরে যে সমস্ত ব্যক্তিরা উৎসাহ দেখায়, এই পদের জন্য আগ্রহী থাকে, তাদেরকে যখন আনা হয়, তাদেরকে যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নেওয়ার পরে তাদের ভিতর থেকে যোগ্য ব্যক্তিদেরকে বাছাই করাটাই কিন্তু কর্মী নির্বাচন। তারপরে তৃতীয় হলো নিয়োগ ও স্থাপনা। কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন হওয়ার পরই যে কাজটি করতে হয় সেটা হলো নিয়োগ এবং স্থাপনা।
নিয়োগ হলো যখন কর্মীকে চূড়ান্তভাবে সিলেক্ট হয় যে যাদেরকে নেওয়া হবে তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হয় এবং ওই নিয়োগপত্র তাদেরকে প্রদান করা হয়। তারা যখন ওই নিয়োগপত্র আবার নিয়ে আসে তাদের যোগদান দেয়, যোগদানপত্র গ্রহণ করা হয়। আর স্থাপন শব্দটা হলো যখন একসঙ্গে অনেকগুলো কর্মীকে বৃহদায়তন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, তো ওই নিয়োগ অনেকগুলো প্রতিষ্ঠানে অনেকগুলো কর্মীর ভিতর থেকে কাকে কোন বিভাগে বা কাকে কোন কাজে করতে দেওয়া হবে এই যে শ্রেণী বিভাজন করা হয়, এটা হলো স্থাপন। চতুর্থ নম্বর হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ হলো একটা প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মীদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে হাতে কলমে শেখায় ওই প্রতিষ্ঠানের কাজের প্রতি, ওই প্রতিষ্ঠানে যে কাজটা করতে হবে সেই কাজ সম্পর্কে ধারণা দেওয়া বা কাজ করার মানসিকতা সৃষ্টি করা, এসবই প্রশিক্ষণের ভেতরে পড়ে। প্রশিক্ষণ না হলে একটা প্রতিষ্ঠানের যে জনশক্তি থাকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে পারে না। প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগ্য বা উন্নত করে তোলা হয় এবং এই দক্ষ বা উন্নত জনশক্তি ওই প্রতিষ্ঠানের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। তারা প্রতিষ্ঠানের সফলতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং তাদের যোগ্যতা দিয়ে কাজ করে। এই ছিল কর্মসংস্থান প্রক্রিয়ার যে 4টি ধাপ, সেই ধাপগুলো। এরপরে আছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ আমরা কর্মী সংগ্রহ যেটা প্রথম দেখলাম, এইটা নিয়ে আমরা আলোচনা করব যে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার যে ধাপগুলো আছে। সাধারণত কর্মী সংগ্রহ বলতে কর্মীদেরকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসা। তো প্রথম পয়েন্টটা কি দেখি, বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ। এই বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ বিষয়টা অনেকের কাছে শব্দটা একটু অপরিচিত মতো মনে হয়। আসলে বিভাগীয় রিকুইজিশন হলো একটা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পদ খালি হয়ে থাকে। তো বিভিন্ন বিভাগে যে কোন সময় কোন পদটা খালি হচ্ছে এই যে তথ্য দিয়ে সবগুলো তো মানে কোন কোন পদ খালি আছে এই খালি পদগুলোর সংখ্যা একত্রিত করাটাই হচ্ছে বিভাগীয় রিকুইজিশন। বিভাগীয় রিকুইজিশনের মাধ্যমে জানা যায় যে ওই প্রতিষ্ঠানে কি পরিমাণে পদ ফাঁকা আছে এবং কি পরিমাণে কর্মী দিতে হবে। 2 হলো উৎস নির্ধারণ। আমরা ইতিপূর্বে বলছি যে আসলে কর্মী সংস্থানের বা কর্মী সংগ্রহের 2টা উৎস থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। প্রতিষ্ঠানের ভিতর থেকে যেটা সংগ্রহ করা হয়ে থাকে সেটা হলো অভ্যন্তরীণ। সাধারণত বড় বড় পদের জন্য বিশ্বস্ত বা অভিজ্ঞতা সম্পন্ন যে সমস্ত ব্যক্তি থাকে তাদেরকে ওই প্রতিষ্ঠানের দীর্ঘদিন কাজ করতে করতে যারা বিশ্বস্ত হয়ে যায় বা যারা অভিজ্ঞতা সম্পন্ন হয় বা যারা যোগ্য হয় তাদেরকে কিন্তু এই পদে নিয়োগ দেওয়া হয়। এটা অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ উৎস। আর কোনো কোনো ক্ষেত্রে যেহেতু শব্দটা আছে উৎস নির্ধারণ, কোনো কোনো ক্ষেত্রে ভিতর থেকে কর্মী সংস্থান দেওয়াটা যুক্তিসঙ্গত, আবার কিছু কিছু ক্ষেত্রে বাইরে থেকে কর্মী সংগ্রহটা যুক্তিসঙ্গত। কারণ যদি বিশ্বস্ত এবং দক্ষ নিতে হয় তাহলে কিন্তু ভিতর থেকে নেওয়া লাগে। আবার অনেকগুলো পদের জন্য যদি সাধারণভাবে কোনো কর্মী নিয়োগ দিতে হয় তাহলে সেটা বাইরে থেকে নেওয়া ভালো। তো এরকম এটা হলো উৎস নির্ধারণ। 3 হলো বিজ্ঞপ্তি প্রদান। বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে কর্মীদেরকে সংগ্রহ করা হয়ে থাকে। এটা বিভিন্নভাবে হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে বা ইলেকট্রিক মিডিয়া হতে পারে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সর্বসাধারণের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে যে পদের জন্য কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে সেই পদগুলো সম্পর্কে বা সেই পদের জন্য কি পরিমাণে যোগ্যতা লাগবে বা ওই পদের জন্য কি পরিমাণে পারিশ্রমিক দেওয়া হবে, কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, এই সব কিছু কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে বা যারা কর্মী তাদেরকে জানানো হয়। তো এটা ছিল কর্মী সংগ্রহ প্রক্রিয়ার ধাপসমূহ। আমরা এখন দেখবো যে কর্মী সংগ্রহের উৎস। আসলে এই অধ্যায়ের আমরা যত কিছুই বলি না কেন এই অধ্যায়ের 2টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হচ্ছে যে কর্মী সংগ্রহ 2টো উৎস, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক। এই 2টো বিষয় জানলে মোটামুটি সবকিছু এই অধ্যায়ে জানা যাবে। তো কর্মী সংগ্রহের যে উৎস আছে তার প্রথম হলো অভ্যন্তরীণ উৎস আর দ্বিতীয়টা হলো বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসের
অভ্যন্তরীণ উৎস সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ভিতর থেকে যে সমস্ত কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয় এটা হলো অভ্যন্তরীণ উৎস। তো অভ্যন্তরীণ উৎসের প্রথম পয়েন্ট হলো পদোন্নতি। পদোন্নতি শব্দ হলো পদের উন্নতি, অর্থাৎ যে যে পদে থাকে ওই পদ থেকে আরো এক ধাপ উপরে যাওয়াকে বলা হয় পদোন্নতি। আমরা অনেক সময় মনে করি যে নতুন কর্মী নিয়োগ দেওয়াটাই বোধহয় কর্মসংস্থান। এটা ভুল কথা। যারা কর্মরত আছে এই সমস্ত কর্মীদেরকেও তাদের নতুন কোনো পদে যাওয়ার জন্য বা তাদের পদোন্নতির জন্য নির্বাচন করাটা কিন্তু কর্মসংস্থান। তো 2 হলো নিয়োজিত কর্মীদের সুপারিশ। নিয়োজিত কর্মীদের সুপারিশটা বলতে এই বোঝায় যে যখন কর্মসংস্থান দেওয়া হবে নতুন কোনো পদের জন্য কর্মসংস্থান দেওয়া হয়, তখন যে সমস্ত কর্মীরা আগে থেকে সেখানে কাজ করছে বা তারা বিশ্বস্ত হয়ে গেছে, এই সমস্ত কর্মীদের সুপারিশ থাকে। হতে পারে তাদের নিজেদের আত্মীয় স্বজন বা কোনো বিশেষ কোনো গোষ্ঠী, তাদের পরামর্শক্রমে যে সমস্ত কর্মীদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয় সেটাকে বলা হয় নিয়োজিত কর্মীদের সুপারিশ। অর্থাৎ যারা আগে থেকে কাজ করছে এই সমস্ত কর্মীদের সুপারিশের উপর ভিত্তি করে এটা করা হয়ে থাকে। গ হলো শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘের সুপারিশ সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে একটু জানতে হবে যে শ্রমিক সংঘটা কি। আসলে শ্রমিক সংঘ হলো শ্রমিক ইউনিয়ন। এটা অনেক প্রতিষ্ঠানে থাকে। শ্রমিক যেখানে অনেক বেশি শ্রমিক থাকে তাদের একটা ইউনিয়ন থাকে এবং তারা সেখানে বেশ প্রভাব বিস্তার করে থাকে। অনেক সময় কোম্পানির যারা মালিক বা ব্যবস্থাপক তারাও তাদের কাছে দায়বদ্ধ থেকে যায় বা তাদের কাছে ধরা থেকে যায়। তো তাদের সুপারিশক্রমেও কর্মী অনেক সময় সংগ্রহ করতে হয় যে যখন কোনো কর্মী যে কটা পদের জন্য লাগে, যে সংখ্যক কর্মী তাদের প্রতিষ্ঠানে প্রয়োজন হয়, সেই কর্মীর এক নির্দিষ্ট অংশ বা পুরোটাই এই শ্রমিক সংঘ অনেক সময় সরবরাহ করে থাকে। এই ছিল অভ্যন্তরীণ উৎস। এরপরে আছে বাহ্যিক উৎস, অর্থাৎ ভিতর থেকে উৎস যেখানে সম্ভব হয় না। একটু কথা বলি যে অভ্যন্তরীণ উৎসের ভিতরে একটা সুবিধা আছে, যেটা হলো অভ্যন্তরীণ উৎস যখন কর্মী সংগ্রহ করা হয় তখন কিন্তু বিজ্ঞাপন বা প্রচার করা লাগে না। এখানে একটা ব্যয়, বৃহৎ আকারের ব্যয় বেঁচে যায়। সে কারণে এই উৎসটা অনেকের কাছে বেশ লোভনীয় এবং গুরুত্বপূর্ণ। তো বাহ্যিকটাও অনেক ক্ষেত্রে সবসময় ভিতর থেকে নেওয়া সম্ভব হয় না। বাইরের থেকে যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত পদের কর্মীদের জন্য নিতে হয়, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম হলো চাকুরি সন্ধানী। চাকুরি সন্ধানী শব্দটা আমাদের কাছে একটু কেমন লাগছে। আসলে চাকুরি সন্ধানী হলো যে অনেক সময় দেখা যায় যে চাকরির জন্য চাকরি সন্ধানীটা হলো যে যেহেতু আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি এবং এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো অনেক সময় বিজ্ঞাপন দেওয়া হয় না যে আমার পদের জন্য কর্মী প্রয়োজন। অনেক সময় নিজ থেকেই অনেকে আবেদন করে যায় যে আমার এই যোগ্যতা আছে, এই যোগ্যতা অনুযায়ী যদি কোনো পদ ফাঁকা থাকে তাহলে ভবিষ্যতে আমাকে নেবেন। এই যে অনিমন্ত্রিতভাবে আবেদন করে যায়, এই আবেদন থেকেও কিন্তু অনেক পরবর্তীতে পদের কোনো কর্মী প্রয়োজন হলে সেখান থেকে যাচাই বাছাই করে কাউকে নিয়োগ দেওয়া যেতে পারে। এটা হলো চাকরি সন্ধানী। এরপর আছে কি খ, শিক্ষা প্রতিষ্ঠান। এটা আর একটা অন্যতম মাধ্যম, আমরা ধাপ বলতে পারি, উৎস বলতে পারি বাহ্যিক এর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের প্রধানদের অনুমতি ক্রমে যেখানে বিলবোর্ড থাকে সেখানে বিজ্ঞাপন দিয়ে হয় যে এই কর্মী এই পদের জন্য আমাদের পদ ফাঁকা আছে। সেখানে যারা উৎসাহী থাকে তারা সেই বিজ্ঞাপনটা দেখে ওই পদের জন্য আবেদন করতে পারে। গ হলো চাকুরি বিনিয়োগ কেন্দ্র। চাকুরি বিনিয়োগ কেন্দ্র বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস, যেখানে সরাসরি
কোম্পানির সাথে বিভিন্ন জায়গায় আবেদন তারা না করে এই সংস্থার কাছে তারা আবেদন করে থাকে এবং তাদের বায়োডাটা দিয়ে থাকে। সেই বায়োডাটা অনুযায়ী ওই সংস্থা বিভিন্ন প্রার্থীদেরকে আশ্বস্ত করে যদি কোনো জায়গা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে কর্মী সংগ্রহের বিষয় থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে তারা একটা মধ্যস্থকার হিসেবে সেখানে তাদের নিয়োগের ব্যবস্থা করে দেবে। এটা হলো চাকরি বিনিয়োগ কেন্দ্র। আর হলো বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। আমরা জানি বর্তমান সরকার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছে, যেমন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারি আমরা। এছাড়াও অনেক প্রশিক্ষণ কেন্দ্র সরকার বা বেসরকারিভাবে তৈরি হয়েছে। এই সমস্ত কেন্দ্রে যেও প্রয়োজনীয় সংখ্যক পদের জন্য যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যেতে পারে বা খুঁজে পাওয়া যে প্রক্রিয়াটা, এটা হলো বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। আর সর্বশেষ হলো বিজ্ঞাপন। এটা একেবারে সবার জন্য ওপেন থাকে, অর্থাৎ ইলেকট্রিক মিডিয়া বলতে পারি বা প্রিন্ট মিডিয়া বলতে পারি। এর মাধ্যমে যে সমস্ত তথ্য প্রচারটা সবার কাছে, সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয় এবং সেখান থেকে যারা এই পদের জন্য আগ্রহী থাকে তারা আবেদন করে এবং তাদেরকে যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হয়। এটা ছিল আসলে কর্মী সংগ্রহের উৎসের মোটামুটি বিবরণ। তো শিক্ষার্থীরা, তোমরা বেশি বেশি করে বাসায় পড়াশুনো করবা। আশা করি তোমরা ভালোভাবে পড়াশুনো করলে তোমাদের সফলতা হয়ে আসবে।